নাগরিক জীবনে অনেক জৌলুস স্বাচ্ছন্দ্য থাকলেও তা একঘেয়েমিতে ভরপুর। এই জীবন যন্ত্রনির্ভর, প্রেম ভালোবাসাহীন। এই ইটকাট পাথরে পূর্ণ মেকি সভ্যতায় কবি মন বিষণ্ণ হতাশ হবেই, এবং তা গ্রাম্য প্রকৃতির মধ্যে মুক্তি খুঁজে পাওয়ার জন্য আকুল হবে, এটাই প্রত্যাশিত। এই মুক্তি খুঁজতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, ঈশ্বরগুপ্ত থেকে সমর সেনের কবি মন। আজ আমরা সমর সেনের একটি কবিতা পড়ব, যে কবিতায় কবি যন্ত্রনির্ভর মেকি সভ্যতা ও পরিবেশ থেকে মুক্তি খুঁজতে চেয়েছেন মহুয়ার দেশে প্রকৃতির সান্নিধ্যে। কবিতাটির নাম মহুয়ার দেশ। কবি হলেন সমর সেন। কবিতার পুঙ্খানুপুঙ্খ আলোচনার পূর্বে কবি সম্পর্কে দু একটি কথা বলা যাক। কবি সমর সেনের জন্ম 1916 খ্রিস্টাব্দে এবং তিনি পরলোক গমন করেন 1987 খ্রিস্টাব্দে। রবীন্দ্রোত্তর বাংলা কাব্যে যে সমস্ত কবিদের চিন্তা চেতনায় আধুনিক বাংলা কাব্যের সূচনা ও অগ্রগতি, তাদের মধ্যে সমর সেন অন্যতম। বুদ্ধদেব বসু তাঁর মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন, সমর সেন শহরের কবি, কলকাতার কবি, আমাদের আজকালকার জীবনের সমস্ত বিকার, বিক্ষোভ ও ক্লান্তির কবি। ঠিক যেন শহরের সুরটি ধরা পড়েছে তাঁর ছন্দে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, দেশভাগকালে বাস্তু হারানো মানুষের হৃদয় যন্ত্রণা, মধ্যবিত্ত ও নাগরিক জীবনের ক্লেদ ও ক্লান্তি, বণিক ও বুর্জোয়া সভ্যতার নাগপাশে বদ্ধ শহুরে জীবনের করুণ পরিণতি, মায়া মমতা প্রেমহীন যান্ত্রিক জীবনাচরণ, এসবই তাঁর কবিতায় মূর্ত হয়ে উঠেছে। তাঁর রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল গ্রহণ, নানা কথা, খোলা চিঠি ইত্যাদি। আমাদের আলোচ্য মহুয়ার দেশ কবিতাটি তাঁর কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এবার কবিতার আলোচনায় আসা যাক। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। কবিতার শুরুতেই কবি এক অপরূপ সন্ধ্যার প্রাকৃতিক সৌন্দর্য চিত্রকল্পের মাধ্যমে তুলে ধরেছেন। জীবনানন্দীয় স্টাইলে কবিও যেন রং তুলি নিয়ে প্রকৃতির ছবি এঁকেছেন। দিনের আলো যখন ম্লান হয়ে সন্ধ্যার অন্ধকার নেমে আসে, তখন জলস্রোতে অস্তগামী সূর্যের কিরণ প্রতিফলিত হয়ে এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হয়। জলের মধ্যে গলিত স্বর্ণের ঔজ্জ্বল্যের মতো এক উজ্জ্বল আলোর স্তম্ভ সৃষ্টি হয়। তাই কবি বললেন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। লক্ষণীয়, এখানে সূর্যকে অলস বলা হয়েছে। সূর্যকে অলস বলার কারণ হলো, ভোর থেকে সন্ধ্যার প্রাক মুহূর্ত পর্যন্ত সূর্য যেন তার কিরণে জগৎ আলোকিত করে তার দায়িত্ব পালন করেছে, এবং সারাদিনের পরিশ্রম হেতু সূর্য বিশ্রামের অপেক্ষায় অপেক্ষমান। অস্তমিত সূর্য অলস বলেই যেন তার কিরণের তেজ কম, বর্ণের উজ্জ্বলতাও কম। এরপর কবি বললেন, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সন্ধ্যাকালীন জলাশয়ের জলস্রোত দেখে কবির মনে হয়েছে, জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন জ্বলছে। অস্তগামী সূর্যের যে রক্তিম কিরণ জলের ধূসর ফেনায় প্রতিফলিত হয়, সেই প্রতিফলনের জন্যই আগুনের বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সৃষ্টি হয়। সেই উজ্জ্বল স্তব্ধতায়
ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। এই কয়েকটি পংক্তিতে কবি নাগরিক সভ্যতার দূষণকে তুলে ধরেছেন। এর পূর্বের কয়েকটি চরণে কবি সন্ধ্যাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের চিত্রকে এত উজ্জ্বল বর্ণে অঙ্কিত করেছেন, এটা আরও স্পষ্টভাবে তুলে ধরতে যে নগর সভ্যতার যান্ত্রিক জীবন কিভাবে এই সুন্দর প্রকৃতিকে ধ্বংস করছে। নাগরিক সভ্যতার সন্ধ্যাকালীন প্রকৃতি যখন উজ্জ্বল এবং স্তব্ধ, তখনই শিল্প সভ্যতার ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস যেন ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো কবির চিন্তা চেতনায়। সন্ধ্যার সময় নাগরিক জীবন থাকে কোলাহল মুখরহীন, শান্ত। অস্তগামী সূর্যের রক্তিম কিরণে প্রকৃতি উজ্জ্বল বর্ণ ধারণ করে, তাই কবি উজ্জ্বল স্তব্ধতায় শব্দবন্ধের প্রয়োগ ঘটিয়েছেন। আর বঙ্কিম মানে বাঁকা, আরেকটি অর্থ খারাপ। নিঃশ্বাস মানে আমরা শ্বাস গ্রহণের সময় যে কার্বন ডাই অক্সাইড পূর্ণ বাতাস ত্যাগ করি। যানবাহন এবং শিল্প সভ্যতার দূষিত ধোঁয়াকেই কবি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলেছেন। কবি মন যখনই প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হতে চেয়েছেন, তখনই নগর জীবনের দূষণ তাকে সেই সৌন্দর্য উপভোগে বাধা দিয়েছে এবং কঠিন বাস্তব সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে। শীতকালীন দুঃস্বপ্ন যেমন আমাদের নিদ্রাভঙ্গ করে, ঠিক তেমনি কবির সৌন্দর্য চেতনাও ব্যাহত হয় এই কঠিন রূঢ় উপলব্ধির আঘাতে। তাই কবি বললেন শীতের দুঃস্বপ্নের মতো। কবি যেন নির্বাসিত যক্ষের মতোই দুঃস্বপ্নের নগরীতে আটকা পড়ে গিয়েছেন। তাই কবি অন্যত্রও বলেছেন, মহানগরীতে এলো বিবর্ণ দিন, তারপর আলকাত্রার মতো রাত্রি আর দিন, সমস্ত দিন ভরে শুনি রোলারের শব্দ। এরপর কবি বললেন, অনেক অনেক দূরে আছে মেঘ মোদির মহুয়ার দেশ। নগর জীবনের ক্লান্তি, অবসাদ, নৈরাশ্য থেকে কবি সমর সেন প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ তার প্রিয় সাঁওতাল পরগনার মেঘমদির মহুয়ার দেশে ফিরে যেতে চেয়েছেন। মেঘমদির মানে মেঘে মত্ত। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। সেই মহুয়ার দেশের পথের দুধারে আছে সারি সারি দেবদারু গাছ। বহুদূর প্রসারিত এই দেবদারু গাছ এবং তার ছায়া যেন কবি মনে এক দীর্ঘ রহস্যের সঞ্চার করে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর বহুদূর অবস্থিত সমুদ্রের দীর্ঘশ্বাস অর্থাৎ সমুদ্রের গর্জন সেই মহুয়ার দেশের রাত্রির নির্জনতাকে আলোড়িত করে, অর্থাৎ আরও প্রবল করে তোলে। আসলে নাগরিক জীবনের কোলাহলতা, শব্দদূষণ কবিকে আরও বেশি করে মহুয়ার দেশের রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে মনে করিয়ে দিয়েছে। এরপর কবি বললেন, আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। নগর জীবনের সমস্ত ক্লান্তি যেন দূরীভূত হবে মহুয়া ফুলের স্পর্শে এবং গন্ধে। এই মহুয়ার দেশ যেন কবির কাছে স্বপ্নের অলকাপুরী। আর সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের স্পর্শই পারে কবির ক্লান্তি, অবসাদকে দূরীভূত করতে। তাই কবির একান্ত আবেদন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ।
সমর সেনের এই ঐকান্তিক আরতি নাগরিক সভ্যতায় ক্লান্ত কিটসের কয়েকটি পংক্তি মনে করিয়ে দেয়। To one who been long in city pent, 'tis very sweet to look into the fair and open face of heaven to breathe a prayer, full in the smile of the blue firmament. এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। যান্ত্রিক সভ্যতার আগ্রাসন, ধনতন্ত্রের শাসন শোষণ যে শহর ছাড়িয়ে গ্রাম বাংলাকেও গ্রাস করেছে, এই কঠিন সত্যটি এই কয়েকটি চরণে পরিস্ফুট হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেবদারু ছায়ার সুশীতল এই মহুয়ার দেশেও যখন কয়লা খনির অসহ্য শব্দ ভেসে আসে, তখন অদ্ভুত এক নৈরাশ্যবোধ কবি মনকে আবিষ্ট করে। বণিক শ্রেণীর ব্যভিচারী প্রতাপে গ্রাম্য জীবনের ভারসাম্যহীনতার ছবি অন্যত্রও ধরা পড়েছে কবির লেখনীতে এইভাবে। গভীর বনে আর হরিণ নেই, সবুজ পাখি গিয়েছে মরে, আর পাহাড়ের ধূসর অন্ধকারে দুরন্ত অন্ধকার ডানা ঝাড়ে উড়ন্ত সাপের মতো। এরপর কবি বললেন, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এই কয়েকটি চরণের মধ্য দিয়ে কবি কয়লা খনির শ্রমিকদের যন্ত্রণা বঞ্চনার চিত্রকেই তুলে ধরেছেন। মহুয়ার দেশের সকাল শিশির ভেজা এবং সবুজে পূর্ণ। এত সুন্দর সবুজ সকাল কবি মনে প্রশান্তি এনে দিতে পারে না, কারণ কবি দেখেছেন সারা রাত অক্লান্ত পরিশ্রমের পর তার মহুয়ার দেশের মানুষকে কয়লা খনির ধুলোর কলঙ্ক মেখে অবসন্ন শরীরে বেরোতে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। তাদের চোখ ঘুমহীন এবং ক্লান্ত, কারণ সারা রাত তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এই গ্রাম্য মানুষগুলির চোখেও নেমে আসে দুঃস্বপ্ন, অর্থাৎ যান্ত্রিক সভ্যতার জাঁতাকলে পিষ্ট হতে হতে অমানবিক পরিশ্রম করতে করতে যেন তারা ক্লান্ত, অবসন্ন, আতঙ্কগ্রস্ত। সহজ সরল গ্রাম্য জীবন থেকে তারা যে আজ শাসন শোষণের লৌহচক্রে পড়েছে, তা থেকে যে নিস্তার নেই তা তারা জানে। তাই কবি বলেছেন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। এই ক্লান্তিকর অমানবিক যন্ত্রজীবন থেকে আদৌ কি মুক্তি মিলবে, এ প্রশ্ন কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে অন্যত্র। কবি লিখেছেন, কত সবুজ সকাল তিক্ত রাত্রির মতো আর কতদিন। মহুয়ার দেশ কবিতাটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো। প্রশ্ন 1, মেঘমদির মহুয়ার দেশকে নিয়ে কবি কিভাবে স্বপ্নমদির জাল বুনেছেন তার নিজের ভাষায় লেখো। এই কবিতায় মহুয়া দেশের স্বপ্ন কিভাবে ভঙ্গ হলো তা বুঝিয়ে দাও। প্রশ্ন 2, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। প্রশ্ন 3, নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। শেষ পর্যন্ত মহুয়ার গন্ধ কি কবিকে শান্তি দিতে পেরেছিল। প্রশ্ন 4, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বোঝানো হয়েছে, এ ধরনের কামনার কারণ কি। প্রশ্ন 5, মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কি এঁকে দেয়, মন্তব্যটি ব্যাখ্যা করো।
এই দৃশ্য কবি মননে কী ভাবনার সৃষ্টি করে? আমার এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এ ধরনের আলোচনা যদি আরও শুনতে চাও, তাহলে আমার এই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো।